আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি তার রাজনৈতিক জীবনে একটা ঐতিহাসিক সংকটময় পরিস্থিতিতে পড়েছে। একইভাবে বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান এই মুহূর্তে তার জীবনের যে সবচেয়ে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মুখে তিনি পড়েছেন। তার যে সক্রিয় রাজনীতি, এটি ২০০১ সন থেকে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল। তো তার আগ থেকেই যেহেতু তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান, অর্থাৎ তার বাবা যখন আ রাষ্ট্রপতি হলেন, তখন থেকে রাজনীতি তিনি খুব ঘনিষ্ঠভাবে দেখে আসছেন। তার জীবন যেভাবে গড়ে উঠেছে, এখানে ট্র্যাজেডি, এখানে কমেডির চাইতে ট্র্যাজেডিটাই খুব বেশি। তিনি যে বয়সে এতিম হয়েছেন, অর্থাৎ তার বাবা যে নির্মমভাবে খুন হয়েছেন এবং যে বয়সে তিনি পিতৃহারা হয়েছেন, যেকোনো সন্তানের জন্য এটা একটা বিশাল মনোবেদনা এবং সেই মনোবেদনার মধ্যে তার কৈশোর কেটেছে। কৈশোর কাটার পরে তার পুরো কৈশোরের যে সময়টি, সেখান থেকে একেবারে যৌবনের যে প্রারম্ভ এরশাদের জমানাতে, তখন জিয়া পরিবারের উপরে যে রাজনৈতিক সন্ত্রাস চলেছে, জুলুম চলেছে, দমন চলেছে, পীড়ন চলেছে, ওটি জনাব তারেক রহমান এবং তার পরিবারের উপর নিদারুণ নেতিবাচক একটা যাকে বলা হয় প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ফ্রাস্ট্রেশন। এই যে ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশন থেকে তিনি কখনো বের হতে পারবেন না মৃত্যু পর্যন্ত। এটা কেউ পারবে না, আপনিও পারবেন না, আমিও পারব না। এবং এখন পর্যন্ত তার জীবনের যে প্রাপ্তি, এমন কোনো প্রাপ্তি নেই যে প্রাপ্তির কারণে তার যে অতীতের দুঃখ, বেদনা, যেটাকে বলা হয় ট্র্যাজেডি, এরর অফ ট্র্যাজেডি, এটাকে তিনি অতিক্রম করতে পারেন। এরকম কোনো ঘটনা ঘটেনি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে ২ বার। কিন্তু সেই রাষ্ট্র ক্ষমতায় জনাব তারেক রহমানের যে স্যাটিসফ্যাকশন, তার যে তৃপ্তি, তার যে বিস্তৃতি, এটি হওয়ার পরিবর্তে বিএনপির ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতা হারানো প্রায় সব ক্ষেত্রেই তাকে শারীরিকভাবে, মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছে। ১/১১ পর থেকে তিনি দেশের বাইরে আছেন। আর ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন। তাকে নিয়ে যে প্রচার, প্রোপাগান্ডা, অপপ্রচার, গল্প, গুজব এবং তার নাম উচ্চারণ করে যে সকল কথাবার্তা বাংলাদেশে রীতিমতো মডিউল হয়ে গেছে। অনেকগুলো বদনাম, অনেকগুলো ট্যাগ, এগুলো বাংলাদেশ উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই চোখের নিমেষে তারেক রহমান সাহেবের নাম ভেসে আসে। এখন এই বিষয়গুলো উনার জন্য আ এতটা দুঃখের, এতটা বেদনার, এর কারণ হলো উনি এবং উনার যারা লোকজন মনে করেন যে ট্যাগগুলো দেয়া হয়েছে সেই ট্যাগের জন্য তিনি দায়ী নন। যেমন হাওয়া ভবন। এখন হাওয়া ভবন বলতে আমরা এখন যে আয়নাঘরকে যতটা নির্মম নিষ্ঠুর মনে করি, তার চেয়েও খারাপ কিছু এই সমাজে প্রচলিত। কিন্তু বিএনপির যারা লোকজন তারা মনে করে যে ওখানে একটা গবেষণা সেল তৈরি করা হয়েছিল এবং দলটিকে আধুনিকভাবে পরিচালনা করার জন্য এবং আ ঠিক অনেকটা ওয়েস্টার্ন ক্যাটেগরিতে একটা ডাটাবেস তৈরি করার জন্য তারেক রহমান সাহেব এবং তার যারা লোকজন যে কাজ করেছেন হাওয়া ভবনে বসে, যেটা অনেকটা আওয়ামী লীগ জামানাতে সিআরআই এর মতো করে। সিআরআই যেটা আওয়ামী লীগ করেছে, যেটা তাদের গবেষণা ছিল, সেই গবেষণা সেলের মতো করে হাওয়া ভবন তৈরি করা হয়েছিল। এটা বিএনপি লোকজন মনে করে। আর যারা বিএনপি বিরোধী তারা প্রচার করেছে হাওয়া ভবন হলো একটা টর্চার সেল। ওখানে বন্দি করা হতো, ওখানে আটকে রাখা হতো, ওখানে চাঁদা আদায় করা হতো, ওখানে মারধর করা হতো, ওখানে যত সব দুনিয়ার মন্দ কাজ আছে সব সেখানে করা হতো। আর কিছু বললাম না। ফলে ওই ট্যাগটি যখনই হাওয়া ভবন আসে তখন তার একটা মনোবেদনা তৈরি হয়ে যায়। তার আমলে যে এখন তাকে বলা হচ্ছে মিস্টার 10%। আমাদের পাক ভারত উপমহাদেশে ২ জন লোককে মিস্টার 10% বলা হয়। বাংলাদেশে হাওয়া ভবনের এই জনাব তারেক রহমান সাহেবকে, আরেকজন হলো পাকিস্তানের আসিফ আলী জারদারিকে। যারা জনাব তারেক রহমানের ঘনিষ্ঠজন, তারা বিশ্বাস করেন যে তারেক রহমান সাহেব এই সকল চাঁদাবাজির সঙ্গে একদম জড়িত নন। তিনি খুবই দীনহীন জীবনযাপন করেন। তার যে পোশাক-আশাক খুবই
যাকে বলে সাধারণ হাতে যে ঘড়ি পরেন, এটা রোলেক্সের কোনো ঘড়ি নয়। একটা ঘড়ি ২০ লাখ ৫০ লাখ, ওবায়দুল কাদের এরকম ৫০ লাখ টাকা দামের নাকি কয়েক ডজন ঘড়ি ছিল রোলেক্সের, উপহার দিয়েছে। তো তারেক রহমান সাহেবের পরনে, হাতে কখনো এরকম রোলেক্স, প্যাটেক ফিলিপ এই ধরনের কোনো দামি ঘড়ি দেখা যায়নি, এবং তিনি যে ঘড়িগুলো পরেন এগুলো খুবই কম দামের। তিনি যে প্যান্টগুলো পরেন এগুলো ডানহিলের নয়, হার্মসের নয়, এগুলো হুগো বসের নয়, গেঞ্জিগুলো এরকম না, খুব সাধারণ জীবনযাপন করেন। তো একটা মানুষ যদি 10% করে টাকা নেন, এত হাজার হাজার কোটি টাকা নেন, টাকার গরম এমন একটা বিষয়, টাকার গরম কেউ লুকাতে পারে না। যৌবন যেমন মানুষ লুকাতে পারে না, নতুন পানিতে যেমন মাছগুলো মানে খুব লাফাতে থাকে, তেমনি মানুষের যখন টাকা হয় তার পোশাক আশাক, তার চাল চলন, কথাবার্তায় সব কিছুতে একটা টাকার ভাবসাব থাকে। শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনার একটা খুব কথা ছিল যে এখন অনেক এই জমানাতে একেবারে ফকিন্নির ছেলে মেয়েরা টাকা হয়েছে, এখন তাদের টাকা হওয়ার পর বডিগার্ড নিয়ে চলবে, তারপর সে গাড়িতে ভো ভো আওয়াজ লাগাবে, মসজিদে যাবে, সেখানে গিয়েও তারা এই ফুটানি দেখাবে। শেখ হাসিনার কথা, মানে টাকা আসলে গোপন রাখা যায় না। তো তারেক রহমান সাহেবের যে টাকা 10% যদি একটা সরকার চালায়, সব কাজে রাষ্ট্রীয় কর্মে যদি তিনি 10% নিয়ে থাকেন, তাহলে ধরুন 2001 থেকে 2006 পর্যন্ত যত বাজেট হয়েছে তার 10% যোগ করেন, কত হাজার কোটি টাকা হয়। তো সেই টাকাগুলো কোথায় আছে? তো সেই টাকা দিয়ে কেন তিনি হীরামণি মুক্তা জহরত নিজের জন্য, তার কন্যার জন্য, তার স্ত্রীর জন্য কিনলেন না? তো এগুলো তার লোকজন বলেন। এবং তারেক রহমান সাহেব দুঃখ পান যখন তাকে এরকম চাঁদাবাজ বলা হয়, তাকে 10% বলা হয়, মিস্টার 10%, এবং অতীতে বলা হতো, আবারই এখন নতুন করে মিস্টার 10% বলে চরমনায়ের পীর থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, জামাতের লোকজন আছেন, তারা আবার তাকে মিস্টার 10% বলার চেষ্টা করছেন। এগুলো আসলে তাকে খুব আহত করে। এরপরে তিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন, তার মা জেলে ছিলেন, এই সময়ের মধ্যে তার ভাই মারা গেছেন, এবং কোকুকে তিনি খুবই স্নেহ করতেন, ভীষণ রকম স্নেহ করতেন, অসাধারণ স্নেহ করতেন। তো রাজনীতির এই গ্যাড়াকলে বসে তিনি তার ভাইয়ের যে যে শেষকৃত্য, এটাতে তিনি অংশগ্রহণ করতে পারেননি। তার মায়ের সঙ্গে তার দীর্ঘদিন পরে দেখা সাক্ষাৎ হলো। যে কোনো সন্তান এবং মায়ের সঙ্গে যে একটা অনবদ্য সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা তারেক রহমান সাহেবের জন্য ট্রাজেডি। তো ফলে তার জীবনের প্রাপ্তিটা কি, তিনি কি পেয়েছেন? মধ্যে ১১ সময় তার সঙ্গে যে নির্মম নিষ্ঠুর আচরণ করা হয়েছে, তাকে কারারুদ্ধ করা হয়েছে, তার উপর জুলুম চলেছে, অত্যাচার চলেছে। বাংলাদেশে যদি তাকে আরো ১,০০০ বছর প্রধানমন্ত্রী বানানো হয়, তিনি থাকেন। কিন্তু ওই যে তাকে ফ্যানের সঙ্গে টানিয়ে যে ছবিগুলো আমরা দেখি, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, বলা হচ্ছে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে রাজনৈতিক যারা প্রতিপক্ষ তারা যেভাবে ট্রল করছে, মাজা ভেঙে দিয়েছে, মিলিটারি মাজা ভেঙে দিয়েছে, এই কথাগুলো তার কানে যখন যায়, এটা মারাত্মক বেদনা তৈরি করে। এবং সেই বেদনা নিয়েই কিন্তু তিনি রাজনীতি করে যাচ্ছেন সেই 2001 সন থেকে আজ অবধি সরাসরি, মানে কত বছর হলো? 25 বছর। তো এই 25 বছর সরাসরি জাতীয় রাজনীতি করছেন এবং দলটিকে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, তাও 15 বছর হলো। যেদিন তিনি প্রথম যুগ্ম মহাসচিব হলেন, তারপরে শেষে তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন হলেন, মানে পুরো দলটা তো তিনিই চালাচ্ছেন। তো এই চালানোর মধ্যে তার জীবনে চ্যালেঞ্জ এসেছে। লন্ডনে আপনি কি মনে করেন শেখ হাসিনার যারা লোকজন রয়েছেন তারা কি তাকে লাঞ্ছিত করার জন্য ওখানে মাস্তান নিয়োগ করেনি? তারা কি তাকে মেরে ফেলানোর জন্য চেষ্টা করেনি? তারা কি তাকে লন্ডন থেকে ধরে এনে বাংলাদেশে বিচার করার জন্য চেষ্টা করেনি? সর্বোচ্চ চেষ্টা করেছে, সফল হয়নি। কিন্তু এই জিনিসগুলো তো তারেক রহমান সাহেবের কানে গেছে, এবং তিনি বারবার আহত হয়েছেন, বেদনায় ভারাক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে তার এই যে বয়সটি, চোখের দিকে তাকিয়ে দেখবেন তিনি বুড়ো হয়ে গেছেন। তার ১০ বছর আগের যে ছবি ছিল, ঠিক ওইরকম যে একটা হাস্যোজ্জ্বল গ্লিসারিং ছবি নেই। তিনি আগের মতো ধৈর্য রাখতে পারছেন না। সব মিলিয়ে এই যে ২০২৫ সন, এই ২০২৫ সনের এই জুলাই আগস্টের এই সময়টিতে তার জন্য যে সংকট তৈরি করেছে, সেখানে অতীতের তার জন্মের পর থেকে যে সংকটগুলো, যে পেইনগুলো তাকে বাধা দিচ্ছিল, তাকে কষ্ট দিচ্ছিল, তাকে আহত করছিল, সেই সবগুলো একত্র হয়ে গেছে। মানে যেমন ধরেন একটা পিঁপড়ায় কামড় দিল, একটা মৌমাছি কামড় দিল, এগুলো শরীরের মধ্যে জমা থাকে। যেই একটা সাপে কামড় দেয়, অমনি সমস্ত বিষগুলো একত্র হয়ে মানুষকে আক্রমণ করে বসে।
তো তারেক রহমান সাহেবের যে সারা জীবনের বেদনা, কষ্ট, এই বেদনাগুলো যখন তিনি স্বপ্ন দেখছিলেন যে এইগুলো এখন আর থাকবে না। তার জন্য একটা সুসময় আসবে, তিনি প্রধানমন্ত্রী হবেন। দেশকে নিয়ে তিনি অনেক চিন্তা করেছেন, তার দল চিন্তা করেছে, তার পরিবার স্বপ্ন দেখেছে, তার নেতাকর্মীরা স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নের মূলে জুলাই মাসে এসে যে কুঠারাঘাত হলো, এটা জাস্ট একটা গোখরা সাপ একটা মানুষকে দংশন করলে যেভাবে শরীরের সমস্ত বিষগুলো একত্র হয়ে যায়, তার সারা জীবনের বেদনাগুলো এখন একত্র করে ফেলেছে এই আগস্ট মাসে। তাকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে কিংবা প্রচার হচ্ছে, তাকে যেভাবে দায়ী করা হচ্ছে, তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তাকে যেভাবে বেইজ্জতি করা হচ্ছে, এবং এগুলোর বিপরীতে তার দলের লোকজন আবার তাকে সাপোর্ট করে যে সকল কথাবার্তা বলছে, ওতে আরও মানে বেদনা বেড়ে যাচ্ছে। যেমন ধরুন, আপনাকে একজন একটা থাপ্পড় মারলো, তো থাপ্পড় মারার পর আপনার গাল একদম লাল টকটকে হয়ে গেল, আপনি বেদনায় কাতরাচ্ছেন। আপনার একজন আপনজন, ধরুন খুব আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার কন্যার সন্তান, 6 থেকে 7 বছর বয়স, সে এসে আপনার গলা জড়িয়ে ধরলো, কতক্ষণ কাঁদলো, তারপরে আপনার ক্ষতস্থানে হাত বুলিয়ে বললো, বাবা ওরা কি তোমাকে খুব বেশি মেরেছে? তো এই যে দেখেন, আপনার প্রিয়তম কন্যার যে সহানুভূতি, এটা আপনার বেদনা কিন্তু আরও বাড়িয়ে দেবে, সহানুভূতি জাগাবে না। তো এখন এই জিনিসগুলো, অর্থাৎ ওনাকে নিয়ে আমাদের এই যে সমাজ, এই রাষ্ট্র যে আচরণ করছে এই মুহূর্তে, সেখানে মনে হচ্ছে তার জীবনের যে কন্ট্রিবিউশন টু দ্য কান্ট্রি, এটাকে কেউ স্বীকার করতে চাচ্ছে না। তিনি যে একটা বৃহৎ দল শত জুলুম অত্যাচারের বিপরীতে নেতৃত্ব দিয়ে প্রায় 35% জনসমর্থনকে কনসেন্ট্রেট করে একটা রাজনৈতিক যাকে বলা হয় শক্তিকে তিনি দেশের সেবায় বা দেশের কাজে লাগানোর জন্য একটা পলিটিক্যাল ফোর্সকে তিনি ঐক্যবদ্ধ রেখেছেন, এটাকে মানুষজন মনে করছে মশা মাছির মতো, এটার কোনো গুরুত্বই নেই। এটাকে মনে করছে যে তিনি এই কাজটি করেছেন মূলত এই গত 11 মাসে যে বিএনপি চাঁদাবাজি করেছে, চাঁদাবাজি করার জন্য মূলত তিনি 15 বছর ধরে এই কাজগুলো করছেন। এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। তার কি দরকার? তার কোনো প্রয়োজন আছে? তার কোনো প্রয়োজনই নেই। একটা মশার ডানার মূল্য তার নেই। এই জিনিসগুলো তাকে ব্যক্তিগতভাবে আহত করছে, এবং এটার এগেনস্টে দাঁড়ানোর জন্য যে বন্ধু দরকার, যে বান্ধব দরকার, যে মেন্টর দরকার, যে পীর দরকার, মুরব্বী দরকার, যে মুর্শিদ দরকার, এর কোনোটাই তারেক রহমান সাহেবের নেই। তিনি তার আপন ভুবনে একা। তিনি কমান্ড দেখেন, অনেকগুলো আশেপাশে দেখেন, কিন্তু কাউকে জড়িয়ে ধরে কাঁদবেন, কারোর কাছে মনের কথা বলবেন, কারোর সঙ্গে তুই তুকারি করে বলবেন, অর্থাৎ তাকে কেউ তুই তুকারি করে বলবে, দোস্ত এটা করেছো, এটা করেছো, এটা ঠিক না, বা আমি আছি তোমার সঙ্গে, এরকম নেই। নিঃসঙ্গ। এবং যারা রাষ্ট্র ক্ষমতার উচ্চ পর্যায়ে পড়েন, সেটা সজীব ওয়াজেদ জয় বলেন, পুতুল বলেন, তারপরে শেখ হাসিনা বলেন, এখানে তারেক রহমান সাহেব বলেন, তার স্ত্রী জুবাইদা রহমান বলেন, আপনি এদেরকে গ্লিমসেস মানে যত উজ্জ্বল দেখেন না কেন, কিংবা তাদেরকে আপনি আকাশের তারকা মনে করেন না কেন, কিন্তু একাকী জীবনে তারা সেই নিঃসঙ্গ। তো সেই নিঃসঙ্গতা বর্তমান জমানাতে তারেক রহমান সাহেবকে রীতিমতো তার জীবনকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। দ্বিতীয়ত হলো তার নেতৃত্ব। তার সম্পর্কে ওই যে বললাম না, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন 10% বলা হতো, এর 90%ই ক্ষমতার কারণে, রাষ্ট্র ক্ষমতার কারণে তার কানে পৌঁছাতো না, এবং এটাকে তিনি ওভারলুক করতে পারতেন। কিন্তু এখন তিনি দেশের বাইরে, আবার তাকে 10% বলা হচ্ছে, আবার তাকে বদনাম দেওয়া হচ্ছে, তার নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে, তাকে টিটকারি করা হচ্ছে, দেশে আসেন, আসতেছেন না কেন, এত সাহস থাকলে আসেন, এটা করুন ওটা করুন, এই সকল কথাগুলো আলটিমেটলি তার নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। 3 নম্বর হলো যে ভয়। অতীতে একটা 1/11 হয়েছে, বিএনপির মতো দলকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, এই দলের অনেক শীর্ষ নেতাকে দলের বিরুদ্ধে বিদ্রোহ করতে প্রলুব্ধ করা হয়েছে, এবং সেটা এখন অব্যাহত আছে। এবং এই সময়টাতে আবার সেই দল যদি ভেঙে যায়, আবার আর একটা একাগার হয়, আবার দলের শীর্ষ নেতৃত্ব যারা আছে তারা তারেক রহমানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বসেন, এবং সেই ধরনের যদি পরিস্থিতি হয়, তো এই যে তার নেতৃত্বটি এই মুহূর্তে যে অবস্থার মধ্যে পড়েছে, এটা গত 25 বছরে তিনি কখনো এই অবস্থার মধ্যে পড়েননি। তিনি নেতা, কিভাবে এটা মোকাবেলা করবেন এটা তিনি ভালো জানেন। তার বড় দল আছে, সেই দলের অনেক অভিজ্ঞ লোকজন আছেন, তারা কিভাবে তার নেতাকে সাহায্য করবেন, প্রমোট করবেন, এটা তাদের বিষয়। তবে পৃথিবীটা হলো যারা যোগ্য তাদের জন্যই। সফল মানুষদের সঙ্গে মানুষ থাকে, ব্যর্থ মানুষের সঙ্গে কেউ থাকে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
ওয়া বারাকাতুহু।